হতে পারে, গলার নমুনা নেওয়া হতে পারে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে জোকা ইএসআই এর পথে অ্যাম্বুলেন্স, সেই ছবি সরাসরি দেখাচ্ছে, এক্সক্লুসিভ দেখছেন আপনারা। যে ছবি দেখাচ্ছে, আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে কালীঘাটের কাকুর, অত্যন্ত দামি কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বর। কারণ আগেই আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু 4.5 মাস ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে। 22 অগস্ট 2023 তিনি ভর্তি হন। 4.5 মাস পর আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কালীঘাটের কাকুকে। ইডির হাতে কালীঘাটের কাকু। যে ছবি দেখাচ্ছি, আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং কেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এত দামি জানবো। অর্ণব হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট, একাধিক রেকর্ড, ভয়েস রেকর্ড রয়েছে ইডির হাতে, যেগুলি মিলিয়ে দেখার জন্য ইডির সুজয় কৃষ্ণ ভদ্রের গলার নমুনা পরীক্ষা করা দরকার। এবং যাকে যাকে ফোন করেছিলেন সেই সমস্ত একাধিক ফোন কল বা হোয়াটসঅ্যাপ কল, সেগুলি ইতিমধ্যেই ইডির হাতে রয়েছে। কাজেই সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে এলো ইডির রাডারে? এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম তাপস মণ্ডল, যিনি অ্যাপ্রুভার হতে চেয়েছিলেন বলে খবর, পরে তিনি অ্যারেস্ট হয়েছেন। তাপস মণ্ডলের কাছ থেকে নাম আসে কুন্তল ঘোষের। কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডি নাম পায় সুজয় কৃষ্ণ ভদ্রের, এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পরপর একাধিক নথি, যেগুলো কার্যত এক সময় ক্লুলেস হয়ে যাচ্ছে এবং কোথাও একটাকে সেটা থেমে যাচ্ছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্র যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত ছিলেন সেটা সত্য। ইডি তাদের রিপোর্টও হাইকোর্টকে জানায়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সে যে টাকা বিনিয়োগ হয়েছিল, সুজয় কৃষ্ণ ভদ্র ইডির কাছে মুখ খুলেছিল। একই সঙ্গে কুন্তল ঘোষ টাকা দিয়েছেন এজেন্টের, কাকুর এজেন্টের টাকা দিয়েছেন। এই এজেন্টের মাধ্যমে টাকা তোলা হয়েছে। গতকাল সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানেও কাকুর এজেন্টের নাম, একই সঙ্গে এই সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল এজেন্টের নাম। এই পুরো বিষয়টার মধ্যে টাকাটা কি একটা জায়গায় তো কোনো আটকে নাই, টাকাটা কোথায় ফাইনাল পৌঁছালো? বিভিন্ন এজেন্ট, 10 থেকে 12 জন মূল এজেন্টকে চিহ্নিত করেছে এজেন্সি। এই 10-12 জন গোটা রাজ্য থেকে টাকা সংগ্রহ করছে। ইতিমধ্যে আমরা সূত্র মারফত জানতে পারছি, গতকাল সিবিআই রাফ একটা হিসেব দিয়েছে, তাতে প্রায় 8 থেকে 10 কোটি টাকার বিনিময়ে কতজনকে চাকরি দেওয়া হয়েছে তার একটা হিসেবও কিন্তু সিবিআই রিপোর্টে জানিয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কাজেই এইটা তো অকাট্য, সিবিআইয়ের হাতে প্রমাণ রয়েছে, ইডির হাতে প্রমাণ রয়েছে, কিন্তু টাকার এই অঙ্কটা তো 10 কোটি বা 5 কোটির মধ্যে থেমে নেই, সেই টাকার পরিমাণটা অনেক বেশি। তাহলে সেই টাকাটা সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কোথায় পাঠালেন, বা তার সাথে, তার অ্যাকাউন্টের সাথে অন্য কোথায় লিঙ্ক রয়েছে, সেই সমস্তটা জানার জন্য ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইল দিয়ে ফরেনসিক পরীক্ষা করা, তার গলার নমুনা নিয়ে বেশ কিছু অডিও ক্লিপ যেটা ইডির হাতে এসেছে সেগুলো পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই গলার নমুনার জন্য ইডি বারবার সচেষ্ট হয়েছিল। ইডি বিশেষ আদালত থেকে তারা নির্দেশ পাওয়ার পরও, যেহেতু অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি এসএসকেএম হাসপাতালে রয়েছেন, তাই ইডি এই কাজটি করতে পারছিল না। এবং ইডি অভিযোগ করেছিল কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তে যার নজরদারিতে তদন্তটা হচ্ছে, বিচারপতি অমৃতা সিনহা, যার সুপারভিশনে তদন্ত হচ্ছে, বিচারপতি অমৃতা সিনহার কাছেও ইডি 14ই ডিসেম্বর রিপোর্টের মধ্যে এই অভিযোগ এনেছিল এসএসকেএম এর বিরুদ্ধে, যে এসএসকেএম এর যে চিকিৎসক রয়েছে, তার কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছে, সেখানে এসএসকেএম এর চিকিৎসকদের মধ্যেই কার্যত একটা ফাটল রয়েছে। একাংশ বলছে গলার স্বর বা নমুনা দেওয়ার জন্য তাকে এইভাবে ভর্তি থাকার কিছু নেই, তিনি যেতেই পারেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল। তাই আজকে আমরা সূত্র মারফত জানতে পারছি, আজকে যখন রুদ্ধদ্বার শুনানি হলো এবং ইডি জয়েন্ট ডিরেক্টর তিনি অ্যাপিয়ার করলেন, এবং ইএসআই হাসপাতালের চিকিৎসকদের যারা গলার স্বর নমুনা নেবেন সুজয় কৃষ্ণ ভদ্রের, সেটা কালেক্ট করবেন। কতক্ষণ প্রক্রিয়াটা লাগে এটা সম্ভবত বিচারপতি জানার চেষ্টা করেছেন, এবং সেই প্রক্রিয়াটা জানার পরই বিচারপতি সম্ভবত নির্দেশ দিয়েছেন। এবং আমাদের যেটা অনুমান মনে হচ্ছে, কারণ হাতে কোনো নির্দেশ না নিয়ে ইডির আধিকারিকরা এভাবে সিআরপিএফ নিয়ে পৌঁছে গেলেন, গতকাল তো যাননি, আর সকালে তো যাননি, বিকেল 3:30 পর রুদ্ধদ্বার শুনানি হলো, তারপরে একটা সাংঘাতিক রকম অগ্রগতি দেখা গেল এবং এসএসকেএম এ চলে গেল। এই পুরো বিষয়টার মধ্যে আজকে বিচারপতি অমৃতা সিনহার এই রুদ্ধদ্বার শুনানির
যে নির্দেশ এখনো কনফিডেন্সিয়াল, আমরা জানি তার মধ্যে কোনো একটা ভূমিকা রয়েছে কিনা আমরা জানতে পারছি না, কিন্তু এটা স্পষ্ট হয়েছে গতকালকের যে ওপেন এজলাস ছিল, যেখানে বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডির কাছ থেকে জানতে চেয়েছিলেন গলার স্বর কারা পরীক্ষা করবে, তাদেরকে আমার এজলাসে উপস্থিত থাকতে বলুন, হয় ভার্চুয়ালি কিংবা ফিজিক্যালি। ইডি জয়েন্ট ডিরেক্টরকে আমার এজলাসে উপস্থিত থাকতে বলুন। তাহলে এই গলার স্বর নিতে পারেনি ইডি এতদিন, তাদের সমস্যাটা কি হচ্ছিল, এসএসকেএম কোথায় বাধা দিচ্ছিল, কিভাবে বাধা দিচ্ছিল, সেটাই ইডি রিপোর্টে একেবারে জ্বলন্ত দলিলের মতো তুলে ধরেছিল 1, 2, 3, 4 করে। সেটা পড়ে যাচাই করে বোঝার পর সম্ভবত হাইকোর্ট এই জায়গায় সিদ্ধান্ত উপনীত হয়েছে এসএসকেএম সম্ভবত বাধা দিচ্ছে ইডির কাজে। তাই হয়তো আজকে আমি আবারও বলছি, রুদ্ধদ্বার শুনানি এমন কোনো নির্দেশ বা এমন কোনো আশ্বাস আদালতের কাছ থেকে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাতে আজ তাদের যে মোমেন্টাম, তাদের যে ভরবেগ সেটা আরো বেড়েছে। এবং এই সম্ভবত হাইকোর্টের এই আশ্বাসের কোনো প্রতিলিপি, কোনো নির্দেশের কপি, সেটা সম্ভবত এসএসকেএম হাসপাতালেও গিয়ে পৌঁছেছে রাত 8টা বা এই সময়ের মধ্যে। এবং সেখানে পৌঁছানোর পরই কার্যত এমএসভিপি বা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ইগনোর করতে পারেনি, এখানে সম্ভবত হাইকোর্টের কোনো একটা কড়া হুঁশিয়ারিও থাকতে পারে। আমরা জানি না নির্দেশে কি রয়েছে, নির্দেশ কাল দুপুর 1:10 এই পুরো বিষয়টা হয়তো আসবে, কারণ কালকে শুনানি রুদ্ধদ্বার হবে কিনা এখনো স্পষ্ট নয়, কিন্তু কালকে যেহেতু রুদ্ধদ্বার এখনো বলা হয়নি, কাজেই আজকের এই পুরো বিষয়টা কিন্তু আসতে পারে। তুমি যেটা প্রশ্ন করলে, আমি আবারও বলছি, সুজয় কৃষ্ণ ভদ্র তো কোনো নিয়োগ দুর্নীতি একটা কুয়ো নয়, সেখানে গিয়ে টাকাগুলো জমা পড়ে গেল, সেখান থেকে ইডি তুলে নিয়ে আসবে টাকাটা, সেখান থেকে আবার সাইক্লোন হয়েছে, সেই টাকাটা কোথায় গেছে তা জানার জন্যই কিন্তু ইডি যে তাদের কাছে বেশ কিছু সংগ্রহ এসছে, নমুনা এসছে, গলার স্বর এসছে, সেগুলো ম্যাচ করে দেখতে চায় কাদের সাথে কথা বলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং কি ধরনের কথাবার্তা হয়েছে। সুজয় কৃষ্ণের ভদ্রের গলার স্যাম্পেলটা পাওয়া গেলে সেই বিষয়টা সুনিশ্চিত হবে। আমরা যেটা সূত্রমত জানতে পারছি, হাইকোর্টের কাছ থেকে ইডি কেমন কিছু একটা আশ্বাস বা প্রতিলিপি বা নির্দেশ হয়তো পেয়েছে, যার পরই এই মোমেন্টাম তাদের। এবং জোকা ইএসআই হাসপাতালে আমরা সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যে চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ দল সেখানে প্রস্তুত হয়ে রয়েছে, এবং সেখানে গেলেই মূল গলার স্বর নেওয়ার যে প্রক্রিয়াটা সব মিলিয়ে 30 থেকে 35 মিনিট সময় লাগবে করতেন। এবং গলার স্বরটা হয়তো 5 মিনিট বা 10 মিনিট তার বেশি নয়, কিন্তু হাসপাতালে যাওয়া, তাকে একটা নির্দিষ্ট কেবিনে নিয়ে যাওয়া, সেই পুরো প্রক্রিয়াটা করতে হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা লাগবে। এবং আমরা এটাও সূত্র মারফত জানতে পারছি হাসপাতাল সূত্রে, এই প্রক্রিয়া করার পর রাতেই সিআরপিএফ যেভাবে নিয়ে গেছে বিশেষ অ্যাম্বুলেন্সে এসএসকেএম থেকে বার করেছে জোকা ইএসআই হাসপাতাল থেকে, তাকে ফের আবার এসএসকেএম এর কার্ডিওলজিতে ফিরিয়ে দেবে সম্ভবত, এমনটা আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবরগুলো পাচ্ছি টুকরো টুকরো, তাতে এমনটাই উঠে আসছে। এবং কাল 1:10 আজকের এই পুরো প্রক্রিয়াটা কি হলো, নমুনা নিতে পারলো কি পারলো না, এসএসকেএম কি আদালত অবমাননার মুখে পড়ছে কি পড়ছে না, পুরো বিষয়টা তো কাল 1:10 অমৃতা সিনহার বেঞ্চে আরো স্পষ্ট হবে। বেশ অর্ণব, অবশেষে ইডির হাতে কাকু প্রস্তুতি নিয়ে আগেও ফিরতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। ইডির কাছে দামি কালীঘাটের কাকুর কণ্ঠ, কারণ কণ্ঠস্বর সংগ্রহের পর তার টেস্ট করবেন ফরেন্সিক এক্সপার্টরা।